আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে একটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আনুষ্ঠানিকভাবে শুরু করতে গেলে বলতে হয়, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অন ডিজিটাল কন্টেন্টস অফ মি এমডি ইমরান আলী। সকলকে শুভেচ্ছা। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। মোহাম্মদ ইমরান আলী, লেকচারার অ্যাকাউন্টিং 30 BCS, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, গভট MM সিটি কলেজ, খুলনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে, প্রয়োজনে সংগ্রহ করে নিতে পারেন। যাদের জন্য আজকের এই প্রেজেন্টেশন তারা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। আমাদের আজকের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের এই ক্লাসটাকে কার্যকর করার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে বই, খাতা, কলম, স্কেল এবং ক্যালকুলেটর নিয়ে বসবে। আমরা আজ আলোচনা করব অষ্টম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব, অর্থাৎ অবচয়ের অধ্যায়। আমরা প্রথমে পাঠ পরিকল্পনা দেখব যে আমরা কি কি শিখে নেব এই অধ্যায় থেকে। আজকের ক্লাসে আমরা শিখব সম্পদ কি, সম্পদের শ্রেণী বিভাগ শিখব, অবচয় কি, বার্ষিক অবচয় নির্ণয়ের পদ্ধতিসমূহ, সম্পদের ক্রয় বিক্রয় হিসাব রক্ষণ এবং সম্পদের হিসাব রক্ষণ এবং অবচয়ের বিভিন্ন পদ্ধতি। এবার আমরা শিখন ফল শিখব। আমরা এই অধ্যায়ে শিখতে পারবো সম্পদ ও তার শ্রেণী বিভাগ, দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদের পার্থক্য শিখতে পারবো। অবচয় কী তা শিখতে পারবে তোমরা। বার্ষিক অবচয় নির্ণয়ের পদ্ধতিসমূহ শিখতে পারবে। সম্পদ ক্রয় বিক্রয়ের জাবেদা এবং খতিয়ান শিখবে। বার্ষিক অবচয়, অবচয় সঞ্চিতির জাবেদা, খতিয়ান শিখবে এবং অবচয় ও সম্পদ সম্পর্কিত আয় বিবরণী এবং আর্থিক বিবরণী সম্পর্কে তোমরা ধারণা পাবে। তাহলে আসো আমরা প্রথমে শিখে নিই সম্পদ কী। সম্পদ এমন এক ধরনের বস্তু বা বিষয় যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্জন করে, নিয়ন্ত্রণ করে এবং দরকার মতো ব্যবহার করে, ভোগ করে। অর্থাৎ সম্পদ এমন একটা জিনিস হতে হবে যেটা মানুষ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে, দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে ক্রয় করবে এবং কোনোভাবেই সেটা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত না। তার মানে এই না যে দরকারে বিক্রয় করা যাবে না, কারণ পণ্য দুই রকম, একটা হচ্ছে মানুষ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে, আর একটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে। তো ব্যবহারের উদ্দেশ্যে যেটা ক্রয় করে সেটা হচ্ছে সম্পদ। তো সম্পদের আরও একটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সম্পদ এমন এক জিনিস যার আর্থিক মূল্য আছে, দীর্ঘমেয়াদে সেবা দেয় এবং এই সম্পদ সাধারণত পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না, তবে সাধারণত ইহা বিক্রয় করে নগদ অর্থ সংগ্রহ করা যায়। সম্পদ ব্যবহার করে অতিরিক্ত মুনাফা যেমন অর্জন করা যায়, তেমনি দায় ও দেনা পরিশোধ করতে সম্পদ ব্যবহার করা যায়। সম্পদের গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে, এর আর্থিক মূল্য থাকবে, এর মেয়াদ দীর্ঘ হবে, বিক্রয়ের জন্য ক্রয়কৃত হবে না এবং একটি ঐতিহাসিক মূল্য থাকবে। পাশাপাশি সম্পদ বিক্রি করে নগদে রূপান্তর করা যায়, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি হয় এবং মুনাফা বৃদ্ধি করে, এমন বিষয়সমূহই হচ্ছে সম্পদ। এরপর আমরা দেখব সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদ তিন প্রকার, যথা দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদ। দৃশ্যমান সম্পদ বলতে বোঝায় যেসব সম্পদ দেখা যায়, যেমন ভূমি, দালান কোঠা, গাড়ি, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেশিন, অফিস সরঞ্জাম ইত্যাদি। আর অদৃশ্যমান সম্পদ হলো যেসব সম্পদ দেখা যায় না, যেমন হচ্ছে পেটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, ট্রেড লাইসেন্স ইত্যাদি। পাশাপাশি প্রাকৃতিক সম্পদ হলো যেসব সম্পদ প্রকৃতি হতে আসে সরাসরি, যেমন ধরেন পানি, তেল, সমুদ্র, বনভূমি, কয়লা, গ্যাস, সোনা, রূপা ইত্যাদি। আমরা এবার দেখব সম্পদের ব্যবহারজনিত কারণসহ আরও বেশ কিছু কারণে সম্পদের ক্ষয়ক্ষতি বা মূল্যহ্রাস হয়। আর এই ক্ষয়ক্ষতির নাম হচ্ছে, একটা নাম রয়েছে, এক এক সম্পদের ক্ষয়ক্ষতির নাম এক এক রকম। যেমন আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান সম্পদ অর্থাৎ ভূমি, দালান কোঠা, গাড়ি, আসবাবপত্রের
ক্ষয়ক্ষতির নাম হচ্ছে অবচয়, যাকে ইংরেজিতে বলে ডেপ্রিসিয়েশন। এবং অদৃশ্যমান সম্পদ যেগুলো পেটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, লাইসেন্স ইত্যাদি, এগুলোর ক্ষয়ক্ষতির নাম হলো অবলোপন, ইংরেজিতে বলে অ্যামোর্টাইজেশন। একইভাবে প্রাকৃতিক সম্পদ যেমন পানি, তেল, সমুদ্র, বনভূমি, কয়লা, গ্যাস, সোনা ইত্যাদি, এই সম্পদগুলোর ক্ষয়ক্ষতির নাম হচ্ছে নিঃশেষকরণ, ইংরেজিতে বলে ডিপ্লেশন। আমরা এবার কয়েকটি জিনিস শিখব। প্রথমত এই অধ্যায়ে আমরা কিছু কী গুরুত্বপূর্ণ দিক শিখব সেটা দেখব। সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য বা ঐতিহাসিক মূল্য কি, এটা জানবো। আপনারা খেয়াল করবেন, সম্পত্তির মোট মূল্য, অর্জন মূল্য, ঐতিহাসিক মূল্য একই কথা। পাশাপাশি আমরা জানবো অবচয় কি এবং ক্ষয়ক্ষতি বা অবচয়ের কারণ কি কি, সেটা আমরা শিখে নিব। এরপর শিখব বার্ষিক অবচয় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ কি কি পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করা যায়। আমরা শিখব সম্পত্তির পুস্তক মূল্য, বই মূল্য, বহিমূল্য বা বুক ভ্যালু কি, সবগুলো একই জিনিসের নাম। এরপর আমরা জানব ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ স্ক্র্যাপ ভ্যালু বা সালভেজ ভ্যালু কি। আমাদের জানতে হবে আয়ুষ্কাল কি এবং অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় কি। আমরা শিখব উপচয় কি। এর অধ্যায়ে আমরা কী কী শিখব এবং কোন অধ্যায়ের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই অধ্যায় সাধারণত স্থায়ী সম্পদের অবচয় সম্পর্কিত অঙ্ক আসে। অর্থাৎ আমরা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, তার ক্ষয়ক্ষতি অর্থাৎ অবচয় বা ডেপ্রিসিয়েশন সম্পর্কে আমরা শিখব। আমরা শিখব সম্পদ ক্রয় বিক্রয়ের ও অবচয়ের জাবেদা এবং খতিয়ান কিভাবে করতে হয়। আমরা এই সম্পদ সম্পর্কিত বিষয়সমূহ আর্থিক বিবরণীতে, অর্থাৎ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে দেখাতে হয় সেটা শিখব। আপনারা প্রথম অধ্যায়ে যে জাবেদা খতিয়ান শিখেছেন, এই অধ্যায়ে সেই জাবেদা এবং খতিয়ানই করতে হবে। তবে তা শুধুমাত্র সম্পদ ক্রয় বিক্রয়, বার্ষিক অবচয় এবং অবচয় সঞ্চিতি সম্পর্কিত, এবং তা আয় বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে দেখাতে হয় তা এখানে আমরা শিখব। সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্য বা ঐতিহাসিক মূল্য কি, আমাদের এটা শিখতে হবে। একটি স্থায়ী সম্পদ ক্রয় করে তার দোকানে এনে কাজ শুরু করতে যত টাকা খরচ হয় তার সমষ্টিকে বলে সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্য বা ঐতিহাসিক মূল্য। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সংক্ষেপে IAS 16 অনুযায়ী সম্পত্তির মূল্য বলতে সম্পত্তি ক্রয় মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ করার পরের মূল্যকে বোঝায়, আর এই মূল্যেই লিপিবদ্ধ করতে হয়। অর্থাৎ আপনি একটা সম্পত্তি কিনে তা পরিবহনে করে বা আপনার কারখানায় এসে সংস্থাপন করে চালু করার আগ পর্যন্ত মাঝপথে যত খরচ, সব খরচ এবং ওই ক্রয় মূল্য সবগুলোর সম্মিলিত টাকাকে বলা হবে সম্পত্তির মোট মূল্য, এবং এই মূল্যে হিসাব করতে হয়। তাহলে আমরা সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্যর একটা সূত্র দেখতে পাচ্ছি, এটা আপনারা দেখে নেবেন। অবচয় কি? অবচয় হচ্ছে ল্যাটিন শব্দ ডিপ্রেশিয়াম, যার অর্থ হচ্ছে কমে যাওয়া মূল্য। আর এই ল্যাটিন শব্দ ডিপ্রেশিয়াম থেকে এসেছে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ অবচয়। বিবিধ কারণে স্থায়ী সম্পদের মূল্য হ্রাস হলে তাকে অপচয় বলে। ইহা এক ধরনের অনগদ ও অদৃশ্য ব্যয়, কারণ অবচয়ের কারণে কাউকে নগদে পরিশোধ করতে হয় না। তাই অবচয়কে তহবিলের প্রবাহ বা তহবিলের উৎসও বলা যায়। অবচয় সাধারণত বছর শেষে একবার নির্ণয় করতে হয়। অবচয়ের বেশ কিছু কারণ আমরা দেখতে পাচ্ছি, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, মূল্যহ্রাস, বাজার দরের স্থায়ী পতন, অপ্রচলন, সরাসরি ভোগ ইত্যাদি কারণে সম্পত্তির গুণ, পরিমাণ, কার্যক্ষমতা, বৈশিষ্ট্য ও মূল্যের স্থায়ী হ্রাসকে অবচয় বলে। এবার আমরা দেখব বার্ষিক অবচয় নির্ণয়ের পদ্ধতিসমূহ কী কী। বার্ষিক অবচয় নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এক এক ধরনের প্রতিষ্ঠানে এক এক ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়। তবে পরীক্ষার বা তোমরা ঘরে প্র্যাকটিস করার জন্য কোন পদ্ধতি অনুসরণ করতে হবে তা প্রশ্নে দেওয়া থাকবে। অবচয় নির্ণয়ের পদ্ধতি এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সরল রৈখিক বা সমকিস্তি বা স্থির কিস্তি পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে স্ট্রেট লাইনিং মেথড। 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের, ইংরেজিতে বলে রিডিউসিং বা ডিক্লাইনিং মেথড।
3 নম্বর হচ্ছে দ্বৈত ক্রমহ্রাসমান জের, যাকে ইংরেজিতে বলে ডাবল ডিক্লাইনিং বা ডাবল রিডিউসিং মেথড। 4 নম্বর হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি বা বর্ষপঞ্জি পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে সাম অফ ইয়ার ডিজিটস। 5 নম্বর হচ্ছে কাজের একক পদ্ধতি বা কার্য একক পদ্ধতি, ইংরেজি ইউনিটস অফ অ্যাক্টিভিটি। এটা আবার 2 প্রকার, উৎপাদন একক পদ্ধতি এবং যন্ত্রঘণ্টা হার পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি হচ্ছে, এটাকে সমকিস্তি পদ্ধতিও বলে। প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকবে, অর্থাৎ প্রথম বছর 12 মাসের বা 1 বছরের যে অবচয় ধরবো, দ্বিতীয় বছরও 12 মাসের ঠিক একই পরিমাণ অবচয় ধরবো। অর্থাৎ প্রথম বছরও যে পরিমাণ টাকা অবচয় ধরবো, দ্বিতীয় বছরও সেই পরিমাণ টাকা অবচয় ধরবো, তৃতীয় বছরও সেই পরিমাণ টাকা অবচয় ধরবো। অর্থাৎ প্রতি বছর অবচয়ের কিস্তি যখন সমান হয় তখন তাকে সমকিস্তি বা সরল রৈখিক অবচয় বলে। আয়ুষ্কাল কি? আয়ুষ্কাল হচ্ছে একটি সম্পদ কিনে যত বছর তা প্রতিষ্ঠানে চলবে বা ব্যবহার করা হবে সেই কয় বছরকে বলা হবে আয়ুষ্কাল। অর্থাৎ একটা সম্পদ যদি কিনে 10 বছর চলে তাহলে তার আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য কি? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটা সম্পত্তি কিনে তার আয়ুষ্কাল শেষে ওই সম্পত্তিটার অকেজো অংশ বিক্রি করে যে কয় টাকা পাওয়া যায় তাকে ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু বলে। আর বার্ষিক অবচয় হলো সম্পত্তির মূল্য বিভিন্ন কারণে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে, যাকে বলে অবচয় খরচ। আর এই অবচয় তার আয়ুষ্কালে অর্থাৎ 10 বছর বা 5 বছর, যেটা প্রশ্নে উল্লেখ থাকবে, এই আয়ুষ্কালে মোট যত টাকা অবচয় হবে সে অবচয়কে প্রত্যেক 1 বছরে ভাগ করে দেওয়াকে প্রতি বছরে ইউনিট ভাগ করে দিলে 1 বছরের পর যে অবচয় হয় তাকে বার্ষিক অবচয় বলে। কিভাবে সাধারণত বের করা হয়? একটি সম্পদের অর্জন মূল্যর সবটুকু আয়ুষ্কাল শেষে অবচয় নাও হতে পারে, কারণ ভগ্নাবশেষ মূল্য বিক্রি করে কিছু টাকা পাওয়া যায়, যা সম্পদের মোট অর্জন মূল্য হতে বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মোট অবচয় খরচ বা অবচয়যোগ্য মূল্য। এই মোট অবচয় হয়ে থাকে পুরো আয়ুষ্কালে, অর্থাৎ প্রশ্নে উল্লেখিত যে সময়সীমা সেই সময়সীমার ভিতরে মোট অবচয়টা হয়ে থাকে। মোট অবচয়কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে পাওয়া যাবে বার্ষিক অবচয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সঞ্চিতি মানে হলো শুধু সরলরৈখিক পদ্ধতি না, অবচয়ের অধ্যায়ের অবচয় সঞ্চিতি একটি গুরুত্বপূর্ণ হিসাব, যেখানে প্রতি বছর অবচয় কেটে কেটে একটা হিসাবে সঞ্চয় করে বা জমিয়ে রাখা হয়। তো যে হিসাবে প্রতি বছরে কাটা অবচয় এরকম জমানো হয় তাকে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাব বলে। উপচয় আসলে এ অধ্যায়ে জরুরি বিষয় না, দরকার নাই, তারপর আমরা জেনে রাখবো যে সম্পদ ব্যবহারজনিত কারণে তার মূল্য হ্রাস হলে তাকে অবচয় বলে, কিন্তু কোনো কারণে সম্পদের যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধিপ্রাপ্ত অংশকে বলা হয় উপচয়। যেমন ভূমির দাম বৃদ্ধি পায়, ওই বৃদ্ধিপ্রাপ্ত অংশকে উপচয় বলে। অবচয়যোগ্য মূল্য বা মোট অবচয় বলতে বোঝায়, আমরা আগেই শিখেছি সম্পদের অর্জন মূল্য বা মোট মূল্য, সে সম্পদের অর্জন মূল্য বা মোট মূল্য থেকে যদি ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া যায় তাহলে তাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ পুরো আয়ুষ্কালে যে পরিমাণ টাকা আমার খরচ হয়ে যাবে সম্পত্তি ব্যবহার করার কারণে সেই পরিমাণ টাকাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য বা মোট অবচয়। যেমন উদাহরণস্বরূপ একটা সম্পত্তি যদি আমি 52,000 টাকা দিয়ে কিনি যার আয়ুষ্কাল 10 বছর, এই সম্পত্তিটা যদি 10 বছর পর বিক্রি করে 2,000 টাকা পাওয়া যায়, এই 2,000 টাকাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। তো আমরা 10 বছর পর 2,000 টাকা পাচ্ছি, কিন্তু পাচ্ছি না কত? পাচ্ছি না হলো 50,000 টাকা। এই 50,000 টাকাকে বলা হয় মোট অবচয় বা অবচয়যোগ্য মূল্য, যা বের করার সূত্র হলো সম্পদের অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। সম্পদের পুস্তক মূল্য বা বই ভ্যালু বা বহি মূল্য বা বুক ভ্যালু বলতে বোঝায় প্রতি বছর বার্ষিক অবচয় চার্জ করার পর সম্পদের অর্জন মূল্য থেকে সেই চার্জকৃত অংশ বাদ দেওয়ার পর যা থাকে। এক্ষেত্রে ভালো সূত্রটা আমরা খেয়াল করে রাখি, ভালো হয় যে সূত্রটা আমরা মনে রাখি, সেটা হলো সম্পদের পুস্তক মূল্য বা বই মূল্য সমান সমান সম্পদের অর্জন মূল্য বা মোট মূল্য বা ঐতিহাসিক মূল্য বিয়োগ আয়কর সঞ্চিতি হিসাবের জের। অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখে যদি আমি পুস্তক মূল্য বের করতে চাই তাহলে পুস্তক মূল্য বের করতে হবে ওই নির্দিষ্ট সময়ে অবচয় সঞ্চিতি হিসাবে কত টাকা জমানো আছে। সেই জমানোকৃত টাকা যদি আমি সম্পত্তির অর্জন মূল্য থেকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে যে টাকাটা পাওয়া যাবে, যে মূল্যটা পাওয়া যাবে, সেইটাই হচ্ছে সম্পদের পুস্তক মূল্য।
বার্ষিক অবচয় কি? বার্ষিক অবচয় হলো সম্পদের অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। অর্থাৎ টোটাল অবচয়যোগ্য মূল্যকে যদি আমি আমার আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে 1 বছরের অবচয় পাওয়া যাবে, আর সেটাই বার্ষিক অবচয়। যেমন একটা উদাহরণ দেখতে পাচ্ছি একটু আগে যেটা বলেছিলাম যে সম্পদের মূল্য 52,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষের মূল্য 2,000 টাকা, তাহলে বার্ষিক অবচয় কত? আমরা সেক্ষেত্রে বার্ষিক অবচয় বের করব অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে। আমরা অবচয়যোগ্য মূল্য কীভাবে বের করব? মেশিনের মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি মেশিনের মূল্য 52,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা বাদ দিলে থাকে 50,000, তাকে 10 দিয়ে ভাগ করলে থাকে 5,000 টাকা। আর এই 5,000 টাকাই হচ্ছে বার্ষিক অবচয়, অর্থাৎ প্রতি বছরের অবচয় 5,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরের বার্ষিক অবচয় 5,000, দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় 5,000, তৃতীয় বছরের বার্ষিক অবচয়ও 5,000, অর্থাৎ কিস্তি সমান, যার কারণে একে সমকিস্তি বা সরলরৈখিক পদ্ধতি বলে। এবার আমরা শিখব ক্রমহ্রাসমান পদ্ধতি কী। ক্রমহ্রাসমান পদ্ধতি হচ্ছে এ পদ্ধতিতে প্রতি বছর বার্ষিক অবচয় সমান না, ধীরে ধীরে বা ক্রমশ বার্ষিক অবচয়ের পরিমাণ কমতে থাকে বা হ্রাস পেতে থাকে, তাই এই পদ্ধতিকে বলে ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতি। এই পদ্ধতিতে অবশ্যই একটি অবচয়ের হার থাকে, প্রতি বছর পুস্তক মূল্যের উপর নির্দিষ্ট হারে অবচয় ধরতে হয়, তাই বার্ষিক অবচয় ক্রমশ কমতে থাকে। হার উল্লেখ আছে, অথচ সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বললে প্রথম বছরের অবচয়যোগ্য মূল্যের উপর নির্দিষ্ট হারে অবচয় নির্ণয় করলে ওই অবচয়ই হবে প্রতি বছরের বার্ষিক অবচয় সরলরৈখিক পদ্ধতিতে। অবচয় ক্রমহ্রাসমান পদ্ধতিতে বের করতে বলেছে, অথচ অবচয়ের হার দেয়া নাই। এক্ষেত্রে অবচয়ের হার নির্ণয় করার সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। একটি কথা মনে রাখতে হবে, শুধুমাত্র ক্রমহ্রাসমান ও দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির মোট মূল্যের উপর সরাসরি অবচয় বের করতে হয়, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না। বাকি সব পদ্ধতিতেই মোট অবচয় বা অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় বের করতে হয়। এই কথাটা তোমরা ভিডিও পজ করে ভালো করে আরও একাধিকবার পড়ে নাও। আসো আমরা একটা উদাহরণ দেখি। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি বিডি ফিল্মস লিমিটেড 2016 সালের 1 জানুয়ারি তারিখে করিম লিমিটেডের কাছ থেকে 20 লক্ষ টাকা দিয়ে একটি ভিডিও ক্যামেরা সেট কিনেছে, যা কিনতে পরিবহন খরচ 60,000, কুলি খরচ 40,000 টাকা, সংস্থাপন ব্যয় 1 লাখ টাকা এবং আমদানি শুল্ক 50,000 টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 50,000, আয়ুষ্কাল 10 বছর সহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তোমরা পড়ে নিবে। করণীয়তে আমরা দেখতে পাচ্ছি বের করতে বলেছে 1 নম্বরে মেশিনের অর্জন মূল্য কত, 2 নম্বরে বলেছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলেছে নিম্নোক্ত পদ্ধতিতে মেশিনটির 2016, 17 এবং 18 সালের অবচয় সারণী নির্ণয় করো। আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র করণীয় 1, 2 এবং 3-এর ক, খ এবং গ করণীয়টা দেখব। আমরা দেখতে পাচ্ছি মেশিনটির মূল্য বা অর্জন মূল্য বের করার ক্ষেত্রে মেশিনের ক্রয় মূল্যের সঙ্গে আনুষঙ্গিক ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো যোগ করা হয়েছে। মেশিনটির ক্রয় মূল্য 20 লাখ এবং আনুষঙ্গিক ক্রয় সংক্রান্ত খরচ হলো সবগুলো যোগ করে 2.5 লাখ, মোট 22,50,000 টাকা হচ্ছে মেশিনের অর্জন মূল্য। পাশাপাশি মেশিনের অবচয়যোগ্য মূল্য অর্থাৎ করণীয় 2-এর সমাধানে দেখতে পাচ্ছি অবচয়যোগ্য মূল্য বা মোট অবচয় নির্ণয় সূত্র হচ্ছে মেশিনের মোট মূল্য থেকে ভগ্ন অবশেষ মূল্য বা রেসিডুয়াল ভ্যালু বাদ দিতে হবে। তো আমরা আগেই পেয়েছি করণীয় ক 1-এ মেশিনের মোট মূল্য 22,50,000 টাকা, আর প্রশ্নে উল্লেখ আছে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, তাহলে বিয়োগ করলে থাকে 22 লক্ষ টাকা, অর্থাৎ অবচয়যোগ্য মূল্য 22 লক্ষ টাকা। করণীয় 3-এ বলা হয়েছে অবচয় সারণী বা বার্ষিক অবচয় নির্ণয়। প্রথমত ক পদ্ধতিতে করব, স্থির কিস্তি পদ্ধতিতে। স্থির কিস্তি পদ্ধতিতে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। আমরা আগেই বের করেছি অবচয়যোগ্য মূল্য হলো 22 লক্ষ টাকা, আর আয়ুষ্কাল দেওয়া আছে অঙ্কে 10 বছর। তো 22 লক্ষ টাকাকে 10 বছর দিয়ে ভাগ করলে থাকে 2,20,000 টাকা, অর্থাৎ 2016, 17, 18 প্রতি বছরই বার্ষিক অবচয় হবে 2,20,000 টাকা। আমরা অবচয় সারণী দেখতে পাচ্ছি 3টা কলামে, সাল, বার্ষিক অবচয় এবং অবচয় সঞ্চিতি, যেখানে প্রতি বছরই 2,20,000 টাকা বার্ষিক অবচয় দেখানো হয়েছে। আর অবচয় সঞ্চিতি হলো প্রতি বছরের অবচয় সঞ্চিতিতে যে টাকাটা জমানো হয়, পরের বছরের বার্ষিক অবচয় সেই জমাকৃত টাকার সঙ্গে যোগ হয়ে
ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ ক্রমযোজিত। খেয়াল করেন 16 সালে বার্ষিক অবচয় ছিল 2,20,000 টাকা, যা আমরা অবচয় সঞ্চিতিতে জমিয়েছি 2,20,000 টাকা। দ্বিতীয় বছর আবার বার্ষিক অবচয় হয়েছে 2,20,000 টাকা, যা অবচয় সঞ্চিতিতে গত বছরের জমানো 2,20,000 টাকার সঙ্গে যোগ হয়ে মোট হয়েছে 4,40,000 টাকা। একইভাবে তৃতীয় বছর 2018 সালেও অবচয় সঞ্চিতিতে মোট জমেছে 6,60,000 টাকা। আমরা এবার দেখব ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেখানে হার দেওয়া আছে 10%। ক্রমহ্রাসমান পদ্ধতিতে মোট সম্পত্তির মোট মূল্যের উপর অবচয় ধরতে হয়। আমরা একটা জিনিস খেয়াল করব, ক্রমহ্রাসমান এবং দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতিতে সম্পদের মোট মূল্যের উপর অবচয় ধরতে হয়। তো আমরা অবচয় সারণীর দিকে তাকাবো। এখানে 6টা কলাম রয়েছে। প্রথম কলামে সাল, আমরা 16, 17, 18 তিনটা সাল দেখতে পাচ্ছি। মেশিনের প্রারম্ভিক মূল্য অর্থাৎ সম্পত্তির অর্জন মূল্যটা দিয়ে আমরা শুরু করব। আমরা 16 সালে প্রথমেই 22,50,000 টাকা বসিয়েছি। পাশেই দেখতে পাচ্ছেন 10% অবচয়ের হার, এবং তারপরের কলম 4 নম্বর কলামে 10% চার্জ করে হয়েছে 2,25,000 টাকা, যা আমরা অবচয় সঞ্চিতিতে জমিয়েছি 2,25,000 টাকা। 6 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি ক্রমহ্রাসমান জের কেমনে বের করতে হয়। আমার বছরের শুরুতে যে মেশিনের প্রারম্ভিক মূল্য ছিল 2 নম্বর কলামে, সেখান থেকে আমরা 4 নং কলাম অর্থাৎ বার্ষিক অবচয়টা বিয়োগ করলে পাওয়া যাবে ক্রমহ্রাসমান জের বা বছর শেষের সমাপনী জের। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 নং কলাম থেকে 4 নং কলাম বাদ দিয়ে 20,25,000 টাকা আমার জমেছে। এই 20,25,000 টাকা, যা 6 নং কলামে আমরা দেখতে পাচ্ছি 2016 সালে যেটা সমাপনী জের 20,25,000 টাকা, সেটা চলে যাবে 2017 সালের 2 নং কলামে মেশিনের প্রারম্ভিক মূল্যে। আমরা দেখতে পাচ্ছি 16 সালে 6 নং কলামে যে 20,25,000 টাকা রয়েছে, তা আমরা 2017 সালের 2 নং কলামে শুরুতেই মেশিনের প্রারম্ভিক মূল্য হিসেবে বসিয়েছি, এবং একইভাবে তার উপর 10% অবচয় চার্জ করছি, যা 4 নং কলামে আমরা দেখতে পাচ্ছি 2,02,500 টাকা, এবং এই 2,02,500 টাকা অবচয় সঞ্চিতিতে জমা হচ্ছে গত বছরের জমাকৃত 2,25,000 টাকার সঙ্গে এই বছরের জমাকৃত 2,02,500 টাকা যোগ হয়ে মোট 4,27,500 টাকা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি 6 নং কলামে সমাপনীতে রয়েছে শুরুর 17 সালের প্রারম্ভিক 20,25,000 টাকা থেকে 4 নং কলামের বার্ষিক অবচয় 2,02,500 টাকা বাদ দিয়ে আমার 6 নং কলামে বের হয়েছে 18,22,500 টাকা, যেটা আবার 2018 সালের প্রারম্ভিক মূল্য 2 নং কলামে 18,22,500 টাকা আমি বসিয়েছি, এবং একইভাবে 10% অবচয় হয়েছে 1,82,250 টাকা, যা আমি অবচয় সঞ্চিতিতে গত বছরের ব্যালেন্সের সঙ্গে যোগ করে এবার হয়েছে 6,09,750 টাকা, এবং আমার 6 নং কলামে 18 সালে ফিনিশিংয়ে রয়েছে 16,40,250 টাকা, যা আমরা পেয়েছি 2 নং কলাম থেকে 4 নং কলাম বাদ দিয়ে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে। আমরা দেখতে পাচ্ছি হোমওয়ার্কে 5টি করণীয় রয়েছে। এই 5টি করণীয় সমাধান তোমরা করবে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই 5টি করণীয় সমাধান নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই অধিবেশনে বসার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।